আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকের আমি দশম শ্রেণীর ক্লাস করাবো। তাই আমি বাংলাদেশের যেখানে আছো দশম এবং নবম শ্রেণীর, যেহেতু দশম এবং নবম শ্রেণীর একই বই একই পড়া, এর জন্য আমি বাংলাদেশের সকল প্রান্তের সকল নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। তাহলে আজকের আমার দশম শ্রেণীর প্রথম ক্লাস, এর জন্য আমি চাই যেহেতু তোমরা নবম শ্রেণীতে যারা আসো নূতন, তারা কিন্তু ত্রিকোণমিতি করো নাই। দশম শ্রেণী যারা তারা করছো, তাহলে তাদের আবার রিভিশন হবে। যদি তাদের শেখায় গ্যাপ থাকে তাহলে সেটা পূরণ করবা আমার ক্লাস থেকে। আর নবম শ্রেণীর আমরা ক্লাস শুরু করছি জানুয়ারি ফেব্রুয়ারি, এর মধ্যে কি হয়ে গেল, আমাদের মহামারী করোনা কি করছে, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ঠিক না? তাহলে এর জন্য আমার এই প্রসেসটা যাতে তোমরা যারা বাসায় থাকো তারা অন্ততপক্ষে অনলাইনে আমার এই ক্লাস থেকে একটু উপকার পাও, এর জন্য আমার এই ক্লাসগুলো করতেছি। তাহলে আমি তোমাদের চাই ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে। তার মানে নবম অধ্যায়, এই যে অধ্যায়টা হয়েছে নবম ত্রিকোণমিতিক অনুপাত। আমরা একটু লিখি অধ্যায় নবম, অধ্যায় হয়েছে নবম, অধ্যায় হলো নবম। আর অধ্যায়ের শিরোনাম হয়েছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত। দেখো কি আছে আমাদের, যে অধ্যায়ের নাম হয়েছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এইবার আমরা এইখানে কিন্তু আমাদের অনেক কিছু জানার বিষয়। আমরা ত্রিকোণমিতির যে কয়টা পর্ব লাগে, কিন্তু আমি চাবো যে যাতে তুমি অঙ্কগুলো শিখতে পারো। সূত্র জানার মাধ্যমে, সূত্রটাও জানতে আমার একটা ক্লাস লাগবে, সূত্র জানাতে তোমার শুধু। আমি এখানে চেষ্টা করব সূত্রগুলো নিয়ে আলোচনা করব প্রথম পর্বে। এরপরে প্রত্যেকটা অঙ্কে কিভাবে সূত্র প্রয়োগ করবা, কোন অঙ্কটা কিভাবে করবা, আবার একদম প্রত্যেকটা অঙ্ক আমি বিস্তারিতভাবে সুন্দর করে বুঝিয়ে আমার চ্যানেলে কি করব, প্রত্যেকটা ক্লাস আমি আপলোড দেবো। আশা করি আমার চ্যানেলের সাথে থাকবা। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতি এই বিষয়টাই আমাদের কাছে নূতন। মানে ত্রিকোণমিতি কথাটা বুঝায়, আমরা যেমন জ্যামিতি শিখছি, জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ কি পরিমাপ, এইভাবে শিখছি না? তাহলে জ্যামিতি কথার অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। তাহলে এভাবে শিখছি যে পুস্তক পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়, তাকে জানে। তা ঠিক ত্রিকোণমিতি, এখানেও কিন্তু ত্রিকোণমিতি শব্দটা আছে। ত্রিকোণমিতি কথাটা আসছে ওই যে তিনটা কোণের পরিমাপ থেকে। তাহলে তিনটা কোণ থাকে কিসের? তিনটা কোণ থাকে একটা ত্রিভুজের। কিন্তু আমার এইখানে আলোচ্য বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। কিন্তু যদি তোমরা কেউ সমকোণী ত্রিভুজ না জানো, তাহলে তোমরা ওই যে 6-এর ক্লাস দেখবা, 6-এর জ্যামিতি ক্লাস আমার দেখবা। আর 6-এর ক্লাস ছাড়াও আমি বিশেষ ক্লাস, সব ক্লাসের জন্য কমন কিছু বিষয় লাগে, এরকম বিশেষ ক্লাস করে আপলোড দেবো, সেই ক্লাসগুলো দেখবা। এর জন্য তোমার কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে কি হয়, আমি যে ভিডিওটাই তোমার আপলোড দেবো সেটা তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। এর জন্য সাবস্ক্রাইব করে রাখবে, আশা করি আর কি, যদি তোমার ভালো লাগে। তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজ আর আলোচনা করব না। সমকোণী ত্রিভুজ অবশ্যই আর ধরে নিলাম তোমরা সবাই জানো, আর না জানলে এখন দেখো। কিন্তু বিস্তারিত যত প্রকারের ত্রিভুজের আলোচনা আমি অন্য ক্লাসে করব। আমি একটু দেখাই যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়। তাহলে অনুপাত কি, আগে ত্রিকোণমিতি এসে তিনটা কোণের পরিমাণ। তাহলে আমরা কোন ত্রিভুজের, আমরা ত্রিকোণমিতির আলোচনা, এটা সমকোণী ত্রিভুজের, এটা মাথায় রাখবা। তিনটা কোণ আছে কার? ত্রিভুজের। তাহলে আমরা ত্রিকোণমিতির আলোচনা করব কোন ত্রিভুজ থেকে? সমকোণী ত্রিভুজের। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, অবশ্যই তোমরা জানো, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমি একটু তোমাকে দেখাই, এ বি সি, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখন তোমরা অবশ্যই জানছো এইটা তোমার পিথাগোরাসের উপপাদ্য ছিল, কি ছিল না?
পিথাগোরাসের উপপাদ্য যদি তোমরা না জানো, না শেখো, না বোঝো, অনেকেই পিথাগোরাসের উপপাদ্য পড়ে না, স্যাররা পড়াইলেও পড়ে না, ওইটা একটু কঠিন মনে হয়। কিন্তু আমার এই অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যর যে ক্লাস, অবশ্যই সেটা তোমরা দেখবা যে একদম যা শেখছো যত জ্যামিতি শেখছো তার থেকে তোমার কাছে পিথাগোরাসের উপপাদ্য সহজ হবে ইনশাআল্লাহ। এখানে দেখো ABC সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, তাহলে এই কোণ সমকোণ বাদে বাকি দুইটা আমরা জানি কি সূক্ষ্মকোণ। একটা কথা মনে রাখবা যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত শিখবো, ত্রিকোণমিতিক অনুপাত। আমি একটু সংক্ষেপে ধারণা দিতে চাই যে ত্রিকোণমিতিক অনুপাত কেন আমরা মুখস্থ করব। ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এই 6টা কোথা থেকে আসছে আমি একটু তোমাকে সেই ধারণাটা আগে দিতে চাই, তারপরে সূত্রগুলো শিখাইতে চাই, তারপরে আমি আবার আরও বিস্তারিত। এখানে আমাদের শুধু সূত্র নিয়েই আলোচনা। ত্রিকোণমিতি তোমার জেনারেল ম্যাথ বইতে ত্রিকোণমিতি আছে 3টা অনুশীলনীতে, 9.1, 9.2 আর দশম অধ্যায়। এখানে আমি 3টা অনুশীলনীর সূত্রগুলো, বেসিক কথাগুলো নিয়ে আলোচনা করব আজকের আমার এই ক্লাসে। এখানে দেখো ABC সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণ, বাকি দুইটা কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে আমার সূক্ষ্মকোণ যদি এইটা হয়, তাহলে কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তোমাদের কাছে নূতন মনে হতে পারে এটা হচ্ছে থিটা, এরকমের এটা তোমরা খাতায় শিখে নেবা যে এটার নাম থিটা। এই থিটা দ্বারা কি বোঝায়? কোণ বোঝায়। যেমন কোণ তো আমরা জানি, ধরো একটা কোণ 30 ডিগ্রি, তাহলে কি থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এরকমের, অর্থাৎ কোণটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি কমনভাবে। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি যাই হোক, ওইটা আমরা ধরি থিটা সমান সমান। কারণ এই সূক্ষ্ম কোণটা কত আমরা জানি না, 30ও হইতে পারে, 60ও হইতে পারে, এর জন্য কমনভাবে আমরা কি ধরে নেব? থিটা ধরে নেব। তাহলে আমরা এখানে কি করলাম? এই জায়গাটায় থিটা ধরলাম। থিটা এই কোণটাও হইতে পারে অথবা এই কোণটাও হইতে পারে। আমরা একটু একটা জায়গায় শিখি সুন্দর করে, তাহলে দেখবা তুমি সবই পারবা। কিভাবে আসে? এখন থিটা হবে হয় এই সূক্ষ্মকোণের একটা, না হয় এই সূক্ষ্মকোণের একটা, কিন্তু সমকোণটা কিন্তু আমরা থিটা ধরবো না। সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতির আলোচনায় আমরা এখন কি শিখতেছি? ত্রিকোণমিতি শিখতেছি। ত্রিকোণমিতির আলোকে আমরা সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা বিশ্লেষণ করব, সেটা তোমরা কি করবা? শিখবা, মাথায় রাখবা। ঠিক আছে? এখন দেখো সমকোণী ত্রিভুজের কিন্তু 3টা বাহুর নাম জানি, কিন্তু জানি না কি জানি? অবশ্যই তোমরা জানো এটা হচ্ছে কি অতিভুজ, আর যদি না জানো এখন জানবা। অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা কি লম্ব। এই যে, তাহলে অতিভুজ, ভূমি, লম্ব, 3টা নাম। এখন তোমার আমি এই ত্রিকোণমিতিতে একটা কথা সংক্ষেপে বলি, যেহেতু থিটাটা এখানেও থাকতে পারে আমি বলছি, তাহলে তখন তুমি একটা কথা মাথায় রাখবা যে থিটা হইছে সবসময়ের জন্য, থিটা এগুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু সামনে আগাইতে হবে। তাহলে থিটা হইছে সবসময়ের জন্য ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ, ভূমি ও অতিভুজের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। দেখো একটা কথা সুন্দর করে খাতায় লিখে নেবা, নোট করবা যে থিটা হইছে ভূমি ও অতিভুজের মধ্যবর্তী কোণ। তাহলে একটু আলোচনা করি যে তাহলে এইখানে যদি আমি এটা থিটা দেই, তাহলে অবশ্যই এইটা ভূমি, এমনিতেই আমরা সব ত্রিভুজের নিচের বাহুটাকেই ভূমি ধরি। তাহলে এইটা ভূমি, এইটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমরা অবশ্যই জানি এই যে সমকোণটা তার বিপরীত বাহুতে কি অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ। তাহলে এইটা অতিভুজ ফিক্সড। এখন লম্ব ভূমিটা নির্ভর করবে তোমার কার উপরে? এই থিটার উপরে। থিটাটা যেহেতু এখানে আছে, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে, তাহলে এইটা ভূমি, এইটা অতিভুজ। এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো, যদি আমি এইখানে থিটাটা দিতাম, এইটা না দিতাম, তখন এইটা ভূমি হতো, এইটা অতিভুজ হতো, তখন আমরা এই ত্রিকোণমিতির ক্ষেত্রে এইটাকে লম্ব হিসেবে হিসাব করতাম যে ওইটা লম্ব। কি এখানে আবার তুমি মনে মনে ভাবতে পারো আমরা তো নিচের বাহুটাকে সবসময় ভূমি ধরি না, আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গেলে আমার একটু চিন্তা করতে হবে। থিটা হইছে ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী কোণ। থিটা এই সূক্ষ্মকোণ দুইটার যে কোনো একটা হইতে পারে। তাহলে যেটা হবে অতিভুজ ফিক্সড, তাহলে তার সাথে যে সংলগ্ন বাহু থাকবে ওইটা হইছে ভূমি আর বাকিটা হইছে লম্ব। তোমাদের বইতে যদিও সন্নিহিত বাহু আর হইছে বিপরীত বাহু, সন্নিহিত বাহু বিপরীত বাহু, অর্থাৎ এই কোণ সংলগ্ন যে বাহু ভূমি যেটা, ওইটাকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে আমরা সন্নিহিত বাহু এমনিতে জানবো যে এই কোণের সাথে যেটা থাকবে সেটাকে কি বলা হয়? সন্নিহিত বাহু।
দেখছো বিষয়টা, সন্নিহিত বাহু। আর কি হবে, আর এইটাকে বলা হয় কি, এই কোণের বিপরীতে আছে এইটাকে বলা হয় তোমার বিপরীত বাহু। এটাকে কি বলা হয়, বিপরীত বাহু। এটাও তুমি জানার থাকা লাগবে, কারণ তোমার পরীক্ষায় আসবে এই হিসেবে। কিন্তু আমরা কিছু সূত্র শিখবো লম্ব ভূমির মাধ্যমে, তাহলে এর জন্য আমরা লম্ব ভূমিটাই কি করব, ব্যবহার করব। কারণ আমার যে সূত্রগুলো তোমাদের শিখাবো সেটা লম্ব ভূমি অতিভুজ এই তিনটা বাহুকে ব্যবহার করিয়া তারপরে এইটার মাধ্যমে আমরা সূত্রগুলো শিখবো। কিন্তু তুমি তার সাথে সাথে জেনে রাখবা যে ভূমি বলতে বুঝেছে ওই কোণ সংলগ্ন যে বাহু, একটা অতিভুজ একটা সন্নিহিত বাহু। সন্নিহিত মানে পাশাপাশি সংযুক্ত এই রকমের বুঝেছে নাকি, সংলগ্ন সন্নিহিত বাহু। আর যেটা কোণের বিপরীতে থাকবে ওইটাকে বলা হয় বিপরীত বাহু। বিপরীত বাহু বলতে বোঝায় লম্ব, সন্নিহিত বাহু বলতে বোঝায় ভূমি। একদম ক্লিয়ারভাবে ব্রেনের ভিতরে রাখবা, ঠিক আছে। আসে তাহলে থিটা কার কার মধ্যবর্তী কোণ, ভূমি ও অতিভুজের, অথবা বলতে পারি সন্নিহিত বাহু ও অতিভুজের মধ্যবর্তী কোণ। আমি এটা মুছে দিলাম, কিন্তু তাহলে সব তো লেখা এখানে রাখা যাবে না। তাহলে এটা হচ্ছে কি থিটা। থিটা দ্বারা কি বোঝায়, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের একটা সূক্ষ্ম কোণ, যে কোনো একটা সূক্ষ্ম কোণ। ওই থিটার উপরে নির্ভর করবে, কি নির্ভর করবে, থিটার উপরে নির্ভর করবে যে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি কোণটা, অতিভুজ কিন্তু ফিক্সড, আর লম্ব অথবা বিপরীত বাহু কোনটা। থিটা যেখানে থাকবে তার বিপরীতটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর ওইটা সংলগ্ন যেটা সেটা ভূমি বা সন্নিহিত বাহু। একদম সহজ কথা। এখন আমরা এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত শব্দটা, তাহলে আমরা জানলাম ত্রিকোণমিতির আলোচনা হয়েছে সমকোণী ত্রিভুজে। কোন ত্রিভুজে, সমকোণীতে। সমকোণ বাদে যে কোনো একটা কোণকে আমরা থিটা ধরবো, ওই থিটার সাপেক্ষে তিনটা বাহুর নাম আসবে, অতিভুজ ফিক্সড, থিটার উপরে নির্ভর করবে ভূমি অথবা সন্নিহিত বাহু কোনটা হবে, এবং লম্ব অথবা বিপরীত বাহু কোনটা হবে। এটা আমাদের সবার আগে এইটাকে ক্লিয়ার করতে হবে ত্রিভুজ থেকে। আশা করি পারবা, আমার ক্লাস দেখতে থাকো, একদম সহজ হয়ে যাবে। তাহলে আমি এখন অনুপাত নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা মুখস্থ করব যে ত্রিকোণমিতিক অনুপাত হয়েছে 6টা। এই 6টা ব্যবহার করে আমি তোমাদেরকে সূত্র আমার মুখে মুখে আমার সাথে তোমাদেরকে কি করব, মুখস্থ করাই দেব। আর তোমরা সাথে সাথে কি করবা, শিখবা। দেখবে এত সহজ লাগে ত্রিকোণমিতি, কোনোদিন ভাবতেও পারবা না তুমি। তাহলে এখানে দেখো যে আমরা অনুপাত শব্দটা একটু দেখি। আমরা কিন্তু 7-এ অনুপাতের অঙ্ক অনেক ছিল না। তাহলে অনুপাত নিয়ে বেশি কিছু বলবো না। আমরা কিন্তু শিখছি অনুপাত এ আর বি যদি অনুপাত হয় A:B বলি, কি এরকম বলি না, অনুপাত লিখতে যাইয়া এ আর বি এর অনুপাত লেখে কিভাবে, A:B। আবার এইটা শিখছি যে A:B মানে কিন্তু A/B, অনুপাত্রে ভাগাকার লেখা যায়। তার মানে এখন এইটা কি A/B মানে কি একটা ভগ্নাংশ, এটা লব, এটা কি হর। তার মানে কি একটা ভগ্নাংশ মানে একটা অনুপাত। এখান থেকে আমরা শিখলাম যে একটা ভগ্নাংশ আমি যদি 4-এর 3 লিখি, তাহলে এইটাই কিন্তু একটা অনুপাত। এইটাকেই কিন্তু আমরা লিখতে পারি কি, এটা আরো বিস্তৃত কথা আছে, তুমি শুধু এটুক জানো। 3 আমি 7ম শ্রেণীর ক্লাসের অঙ্ক দেখবা, তাহলে অনুপাতের অঙ্ক দেখবা, তখন তোমার ওইখানে বিস্তারিত জানবা যে আসলে অনুপাত দ্বারা কি বুঝাইছে, বিস্তারিত আলোচনা করা থাকবে ওইখানে। তাহলে দেখো এই যে 3:4, তা এটাই কিন্তু অনুপাত। A:B মানে A/B, অর্থাৎ ভাগাকারে থাকলে অনুপাত আকারে লেখা যাবে, অনুপাত আকারে থাকলে কি ভাগাকারে লেখা। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, এইখানে অনুপাতটা কি কাজে ব্যবহার করব, ঠিক না। এইবার দেখো তুমি এইখানে আমি কি করি, এগুলো মুছে দিলাম। থিটা বুঝতে পারছি, মুছে দিলাম। আমি বিপরীত বাহুটাও মুছে দেই, শুধু লম্বটা রাখি, নাহলে হিজিবিজি দেখাবে এখানে। লম্ব মানেই বিপরীত বাহু, ভূমি মানেই কি সন্নিহিত বাহু। আমাদের বইয়ের আলোকে কিন্তু সন্নিহিত বাহু। আগে তুমি ঠিক করবা ভূমি কোনটা, তারপরে বলবা কি ওইটা সন্নিহিত বাহু, ঠিক আছে। লম্ব কোনটা এটা ঠিক করবা, ওইটা হচ্ছে বিপরীত বাহু। আর অতিভুজ ফিক্সড, ওটা নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে এখানে দেখি আমরা যে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত বলতে আসলে কি বোঝায়। দেখো আমার এই সমকোণী ত্রিভুজে আমি যদি ABC ত্রিভুজটার নাম দেই, তাহলে বাহু তিনটার নাম কি অবশ্যই জানো। বাহু তিনটার নাম হয়েছে, আমি একটু এইখানে লিখি, বাহু তিনটার নাম কি, একটা হয়েছে AB, তারপরে BC, একটা হয়েছে AC। দেখো 3টা বাহু। এখন আমি চাই কি, এই যে কিছু আগে তোমার অনুপাত দেখাইছি, অর্থাৎ লব ভাগ হর আকার এরকমের লিখতে, তাহলে এরকমের আমি কয়টা অনুপাত নূতন এই 3টে বাহু থেকে লিখতে পারি। কিভাবে আসে দেখো ভালো করিয়া। আমি এই 3টে বাহু কিন্তু আমি আমার সমকোণী ত্রিভুজ থেকে নিছি, ঠিক না। তাহলে ত্রিভুজ থেকে এখানে আমি থিটা বসাইছি, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা কি অতিভুজ। এখন 3টা বাহু, একটা AB বাহু, একটা BC বাহু, আর একটা কি AC বাহু। এখন আমি এই 3টে বাহু থেকে কয়টা অনুপাত তৈরি করতে পারি, একটু চিন্তা করো তোমরা। যে আমরা লিখতে পারি AB ভাগ কত BC, পাশাপাশিটাই লিখি নাকি,
এবি ভাগ বিসি একটা অনুপাত হয়ে গেল নাকি? আমি যদি এটাকে ঘুরেই লিখি বিসি ভাগ এবি, কি লেখা যায় না? ঘুরাইয়া, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। আবার এবির সাথে বিসি না নিয়ে আমরা এখন কি নিতে পারি? তাহলে এবি ভাগ কি এসি নিতে পারি। এইটারে ঘুরে কি নিতে পারি? এসি ভাগ এবি। কি বন্ধুরা কঠিন লাগে খুব? আমি এবির সাথে বিসি নিছি একবার, এটার উল্টাইছি, বিসি ভাগ এবি। আবার এবির সাথে এসি নিছি, এসি ভাগ কি এবি। এইবার আমরা বিসির সাথে এসি নেব, তাহলে বিসি ভাগ কি এসি। এইটারে ঘুরাইলে কি হবে? এসি ভাগ বিসি। দেখা যায় মনে হয় কি? তাহলে এখানে দেখো, এইখানে আমরা কি পাইলাম? এইখানে এর বাইরে কিন্তু আর কোনো অনুপাত এই তিনটা বাহু থেকে লেখা যায় না যে এইটা ভাগে এইটা। একটা নূতন তৈরি করতে পারো, একটু চেষ্টা করে দেখো, আর নূতন কোনো তৈরি করা যাবে না। এখানে কয়টা হইলো? 1 2 3 4 5 6। এই 6টার নাম হইছে কি? আমাদের 6টা অনুপাত। তাহলে এইখান থেকে সৃষ্টি হয়েছে যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা আমরা মুখস্থ করব, তারপরে এইখানে আসব, আমি সূত্র আলোচনা করব, এইখানে আসব, তারপরে আমি এইখানে বসাবো। আগে আমরা সূত্র মুখস্থ করব, আমরা আগে এইখান থেকে দেখব না। তাহলে আমরা যখন এবি ভাগ বিসি বলছি, এবি বাহু কোনটা ছিল তোমার? এবি ছিল কিন্তু লম্ব। একটু দেখো, আমি একটু বসাই রাখি, এই যে লম্ব। এবি কি লম্ব, এই যে এবি কি ছিল? লম্ব। আর বিসি কি ছিল? দেখো বিসি ছিল কি? এই যে বিসি ভূমি। আর দেখো এই যে এসি কি? অতিভুজ। অতিভুজ কি? ঠিক আছে। এখন দেখো এবি ভাগ বিসি মানে কি? তাহলে আমরা বলতে পারি এবি ভাগ বিসি, এবি ভাগ বিসি মানে লম্ব ভাগ ভূমি। লম্ব ভাগ কি? ভূমি। এরপরে বিসি ভাগ এবি, বিসি ভাগ কি? বিসি মানে ভূমি, এটার উল্টোটা, তাহলে কি হবে? ভূমি ভাগ লম্ব। কি বন্ধুরা? একদম সহজ কথা। এবি, এবি কি? লম্ব, তাহলে এখানে কি বসান যায়? লম্ব ভাগ এসি, এসি মানে কি? অতিভুজ, তাহলে এখানে কি হবে? অতিভুজ। এখানে উল্টো হবে, অতিভুজ হবে উপরে, অতিভুজ ভাগ লম্ব। এরপরে বিসি, বিসি কি? ভূমি, তাহলে এখানে উপরে হবে ভূমি। আর এসি, এসি মানে অতিভুজ, অতিভুজ। তাহলে এইটার উল্টো কি? খুব লেখা হয়ে যায়, খুব কঠিন হয়ে যায় নাকি তোমাদের কাছে? অবশ্যই না, একদম সহজ। অতিভুজ। মনে হয় যেন বোর্ড একেবারে পূর্ণ হয়ে গেছে, কত কিছু লেখাই আমার মুখস্থ করতে হবে না। এই যে লেখলাম, তুমি আবার কঠিন ভাববো না। দেখো এখানে কি করছি আমি? এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, একটা এবি বিসি এসি। আগেই তোমরা শিখছো অনুপাত মানে একটা ভাগ একটা। আমি কি করছি? তিনটা বাহু দিয়ে এবি ভাগ বিসি লিখছি, বিসি ভাগ এবি লিখছি। আবার এবি ভাগ এসি লিখছি, এসি ভাগ এবি লিখছি, বিসি ভাগ এসি লিখছি, এসি ভাগ বিসি লিখছি। 6টা অনুপাত তৈরি হয়েছে। এরপরে আমরা এইখানে এই চিত্র অনুসারে এখানে এবি মানে কি? এবি মানে লম্ব, এই যে কোণের বিপরীত বাহু যেটা, সেটা লম্ব, তাহলে এটা লম্ব। বিসি মানে কি? ভূমি, এই ভূমি লিখছি। এসি মানে কি? অতিভুজ। এরপরে এই বাহুগুলো অনুসারে আমি আবার ওই কথাগুলো এই লম্ব ভূমি অতিভুজ আকারে এখানে লিখছি। এরপরে এইটা সমান সমান কি আমরা লিখবো? এইটা সমান কি লিখবো? এইটা সমান কি? এইটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে লিখলে কাজ হবে না, হবে? কারণ যারা ত্রিকোণমিতি আবিষ্কার করছে তারা এটা ফিক্সড করে লেখছে, তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে, হিসাব নিকাশের মাধ্যমে এই অনুপাত কটার নাম দিয়েছে। তাহলে আমরা করব কি? এখান থেকে অনুপাত কটার নাম শিখবো। আমি এখানে বসাইয়ে দিই অনুপাত কটা কি, এখানে কোনটার পরিবর্তে কোনটা। তুমি নিজেই পরবর্তীতে তোমার শিখাবো লম্বভাগ ভূমি বলতে এইটা কেমনে বোঝায়, তুমি কিভাবে বুঝবা, কিভাবে মনে রাখবা পারবা, আমি দেখাই দেবো। তাহলে লম্বভাগ ভূমি বলতে বোঝায় ট্যান থিটা। হঠাৎ করে তুমি বুঝতে পারো ট্যান থিটা আমি বুঝলাম কেমনে? আমি বুঝছি, তোমাকেও বুঝিয়ে দেবো, তুমি নিজেই বুঝবা যে লম্বভাগ ভূমি মানে কি? ট্যান থিটা। এটা আমার মুখস্থ রাখতেই হবে যে ট্যান থিটা সমান লম্বভাগ ভূমি। তুমি ভূমি ভাগ লম্বরে ট্যান থিটা ভাবলে কাজ হবে না। তারপরে ভূমি ভাগ লম্বরে কট থিটা। আপাতত এখানে দেখাই দিই যে এইটা তোমার এখানে আর মুখস্থ করার দরকার নাই। আমি এই যে লম্বভাগ ভূমি মানে ট্যান থিটা আলাদাভাবে তোমাকে মুখস্থ করাই দেবো তোমাদেরকে। ট্যান থিটা, এখানে লম্বভাগ অতিভুজ সাইন থিটা, তাহলে অতিভুজ ভাগ লম্ব কোসেক থিটা। তারপরে ভূমি ভাগ অতিভুজ কস থিটা। এরপরে অতিভুজ ভাগ ভূমি সেক থিটা। এখন দেখো এই কথাগুলো তোমাদের কাছে নূতন, যারা 9-এ উঠছো, 10-এ যারা উঠছো তারা অবশ্যই পড়ছো, শিখছো, এখন ক্লিয়ার হবা বিষয়টা কি।
আর 9-এ একদম আমি মনে করি 9-এ নূতন উৎস তোমাকে আমি শিখাইতেছি যে এইখানে ট্যান, ট্যানজেন্ট, পূর্ণ নাম হচ্ছে ট্যানজেন্ট, কিন্তু আমাদের বইতে বা সবসময় আমরা ব্যবহার করি ট্যান। তাহলে তুমি পূর্ণ নামটা বই থেকেও দেখে নিতে পারবা, আমার আর বলার দরকার নাই। এই লম্বভাগ ভূমি যদি থাকে, এ বিভাগ বিসি কোনো কথা না, কিন্তু হচ্ছে লম্বভাগ ভূমি থাকা লাগবে। তাহলে হবে ট্যান থিটা, ভূমিভাগ লম্ব হলে কট থিটা, লম্বভাগ অতিভুজ হলে সাইন থিটা। আপাতত মুখস্থ করা লাগবে না, তোমার এই অনুপাত কয়টার নাম তুমি জানবা। তাহলে আমি একটু তোমাদের আসি যে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, ওখান থেকে আমি আর দেখাইলাম না। ত্রিকোণমিতিক খাতায় লিখে নেবা, অনুপাত 6টি। অনুপাত কয়টি? 6টি। খাতায় লিখবা, একদম স্পষ্ট করে এরকমের খাতায় লিখবা, ত্রিকোণমিতিক অনুপাত 6টি। কি কি আমরা এখন লিখি, আমি আর থিটা ব্যবহার করব না, সাইন, কস, সেক, কোসেক, ট্যান কট, ট্যান কট, প্রত্যেকটার সাথে কিন্তু থিটা আছে। আমরা শেখার জন্য এখন আমরা সূত্র শিখব। আশা করি ত্রিকোণমিতি কি নিয়ে আলোচনা করে, একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে। সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি যে দুইটা কোণ আছে সূক্ষ্মকোণ, ওই এর যে কোনো একটাকে থিটা ধরা হয়। এরপরেই কিন্তু ওই যে থিটা ধরলেই আমাদের লম্ব, ভূমি, অতিভুজ ঠিক হবে, অতিভুজ ঠিক, লম্ব আর ভূমি ঠিক হবে। এরপরে কাজটা হয়েছে কি, এরপরে আমাদের কাজ হয়েছে এই যে সমকোণী ত্রিভুজের 3টা বাহু এ বি, বিসি, এসি দ্বারা আমি কি করছি, 6টা অনুপাত তৈরি হয়েছে। ওই 6টা অনুপাতেরই নাম, একটা ট্যান থিটা, একটা কট থিটা, একটা সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা। তাহলে এখানে কেমনে হইলো সেটা আমি তোমাকে বুঝতে বলি না, এখানে 6টা নাম এইভাবে আসছে সেটা দেখাইলাম। এখন আমাদের মূল শেখা হয়েছে এইখানে। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, এখানে আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবা। ত্রিকোণমিতিক অনুপাত হয়েছে 6টা। কি কি মুখস্থ করবা, একদম চলতে ফিরতে রাস্তাঘাটে ঘুমানোর আগে তুমি ভাববা যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা। কি কি, সাইন, কস, সেক, কোসেক, ট্যান কট। একদম এইভাবেই সিরিয়াল মুখস্থ করো, সাইন, কস, সেক, কোসেক, ট্যান কট। কি হয়েছে, মুখস্থ হবে? আচ্ছা, এটা মুখস্থ করার পরে তারপরে আমার আবার সূত্র পরবর্তীতে যা বলি সেটা তুমি প্র্যাকটিস করবা। তারপরে এই সূত্র আমার কিন্তু অঙ্কে প্রয়োগ করার সময় কিন্তু আমার এইভাবে আমারে বলা লাগবে। যদি এইভাবে না পারো একদম সহজ, তাহলে কিন্তু অঙ্ক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা। সাইন, কস, সেক, কোসেক, ট্যান কট। আমি এই চিত্র মুছে দিতে পারি, এই লেখাগুলোও মুছে দিতে পারি। পরে আমরা আসবো লম্বভাগ ভূমি কিভাবে ট্যান থিটা হইলো, কিভাবে মনে রাখলাম। আপাতত এগুলো সবই মুছে দেই, এগুলোর কোনো দরকার নাই। আমি এখন সূত্রগুলো কিভাবে শিখাই সেইটা তোমরা শিখবা। আমার নিজস্ব কথার মাধ্যমে আমরা সূত্র শিখব। হয়তো বইয়ের ভাষা নাও থাকতে পারে এখানে। আমার কাজ হয়েছে আমার নিজস্ব পদ্ধতিতে, তোমার নিজস্ব পদ্ধতিতে যে পদ্ধতিতে শেখো, আসল কথা যেন ঠিক থাকে, নাকি? আমরা তো আর চেঞ্জ করতে পারবো না। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা। কি কি, সাইন, কস, সেক, কোসেক, ট্যান কট। 6টা কিভাবে আসছে তা তো আমরা দেখলাম, 3টে বাহু থেকে 6টা অনুপাত আসছে, ঠিক না? এইবার আমরা আসি সূত্র কি, তোমরা খাতায় লেখো, যে লেখো যোগের সূত্র। সম্পূর্ণ আমার নিজস্ব কথা, যোগের সূত্র। বইতে কিন্তু যোগের নাই, তোমরা আবার বইতে খুঁজছো না বা স্যারদের জিজ্ঞেস করো না যে যোগের সূত্র কি। যোগের সূত্র, তা লেখো যোগের সূত্র হচ্ছে 3টি। সামনে এইরকমের লেখবা একদম, যোগের সূত্র কয়টি, 3টি। কিসের সূত্র, যোগের সূত্র। যোগের সূত্র কয়টি, এভাবে প্রশ্নের আনসার করো, 3টি। এইবার আমরা আসি অনুপাত কয়টি, অনুপাত 6টি। এলোমেলো হয় না জানো, অনুপাত 6টি। যোগের সূত্র কয়টি, 3টি। সরি, আচ্ছা এখান থেকে যোগের সূত্র না, আগে লেখবা গুণের সূত্র। আমি একটু ভুল বলে ফেলেছি, দেখো ভুল বলছি আর কি। এখানে কি হয়েছে তোমার, এখানে লেখবা গুণের সূত্র প্রথমে, গুণের সূত্র, গুণের সূত্র না। তাহলে এখানে দেখো গুণের সূত্র কয়টি, 3টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। সাইন, কস, সেক, কোসেক, ট্যান কট। ত্রিকোণমিতিক অনুপাত হয়েছে 6টা। তাহলে এই 6টা দিয়ে আমরা কি করব, দুইটা মিলিয়ে সূত্র তৈরি করব, ঠিক না? তাহলে দুইটা মিলিয়ে যদি আমরা সূত্র করতে যাই, দেখো তাহলে কয়টা সূত্র হয়, এই 6টা অনুপাতের 2টা মেলবে, আবার 2টা মেলবে, আবার 2টা মেলবে। তাহলে কয়টা সূত্র হবে, 6টা থেকে 2টা মিললে হবে কয়টা, 3টা। এখান থেকে আসছে গুণের সূত্র কয়টি, 3টি। এইবার আমরা আসি গুণের সূত্র যে 3টি, এই 3টি
কিভাবে হলো, সূত্র তিনটা কি, এইটা আমরা মুখস্থ করব। দেখো 1 নাম্বার সূত্র, গুণের সূত্র তিনটি, এটা মাথায় রাখবা। তাহলে এখন এই যে আমরা 6টা অনুপাত লিখলাম, এই 6টার ভিতরে দেখো যে টি আছে কয়টার ভিতরে, দেখো টি, ইংরেজিতে 26টা অক্ষর আছে না, তার মধ্যে টি একটা লেটার আছে কিন্তু না। তাহলে টি কিন্তু সাইনের মধ্যে নাই, কজে সেকে কোসেকে টি নাই, ট্যান আর কটে আছে। তাহলে মনে রাখবা ট্যান আর কট মিলেই একটা গুণের সূত্র, কি বোঝা যায় সহজে। তাহলে কি গুণের সূত্র তিনটার একটা হবে কি ট্যান আর কট। তাহলে ট্যান আমি এখানে থিটা ব্যবহার করব, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কি 1। তাহলে এখান থেকে কি লেখা যায়, বা এই আমি যদি এখানে ট্যান থিটা রাখি, ট্যান থিটা ইকুয়াল টু এই অনটা উপরে লিখবা, নিচে কট থিটা লিখবা, কট থিটা। কি হয়, গুণ থাকলে যে ভাগ হয়ে যায়, এটা আমরা জানি। এইটা কিন্তু আবার একটা সূত্র ধরিও না, যে আমি 1 নাম্বারের সূত্র, এইটা থেকে আবার দুইটা লেখা যায়। তাহলে বা এখান থেকে কি লেখা যায়, কট থিটা সমান সমান, কট থিটা সমান সমান অন ভাগ ট্যান থিটা, কট থিটা সমান সমান অন ভাগ ট্যান থিটা। তাহলে দেখো এই যে ট্যান থিটা সমান সমান কট থিটা ছিল গুণ অবস্থায়, তাহলে ওপাশে যে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে কি আসছে, যে ট্যান থিটা সমান সমান অন ভাগ কট থিটা, আর কট থিটা সমান সমান কি অন ভাগ ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা গুণের সূত্র একটা লেখছি, কিন্তু ভালো করে বুঝছো। তোমাদের অনেকের মনে হইবে যারা সূত্র মুখস্থ করিয়া ফেলাইছো, আর এত এলোমেলো না, এলোমেলো না, চিরস্থায়ীভাবে মনে থাকবে তোমার। দেখো তুমি একটু শেখো, জানো, মরার আগেও বলতে পারবা না। ওই আমার এক ছাত্রের ডায়লগ হয়ে গেছিল, বলতে চাইলেও কি বলতে পারি না, তোমাদেরও সেই ডায়লগ হবে এটা দিয়া। তাহলে এখানে আমরা গুণের সূত্র শিখলাম কয়টি, তিনটি। কেন আমি গুণের সূত্র নাম দিছি, দেখো ট্যান থিটার সাথে কট থিটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, এর জন্য আমি নাম দিছি গুণের সূত্র। আর এইটা অবশ্যই জানো, ট্যান থিটা বাম পাশে রাখলে কট থিটা ও পাশে যেয়ে ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়। তাহলে এই একই সিস্টেম আমি ট্যান থিটার মানও বের করছি, কট থিটার মানও বের করছি। কি এইভাবে পারবা না তোমরা? অবশ্যই। তাহলে এই একটা গুণের সূত্র শিখলাম। এরপরে আমরা গুণের দ্বিতীয় সূত্রটা একটু শিখবো, 2 নাম্বার। তাহলে টি এর দুইটা একসাথে মিলবে। এরপরে টি এর দুইটা যাওয়ার পরে কয়টা অনুপাত আছে তোমার, দেখো সাইন কস সেক কোসেক। আচ্ছা, ওইয়ের ভিতরে যদি 4টার ভিতরে যদি দুইটা আমি মনে রাখতে পারি, তাহলে বাকি যে দুইটা থাকবে ওই দুইটা মিলিয়ে একটা সূত্র হবে, ঠিক না? তাহলে আমি মনে রাখবো যে সাইনের সাথে কোনটা হবে, কোসেক। এই একটা মুখস্থ রাখবো আমি, কি সাইন থিটার সাথে কোসেক থিটা, কি সাইন থিটার সাথে কোসেক থিটা ইকুয়াল টু কি হবে 1। তাহলে গুণ অবস্থায় আছে বিদায় কিন্তু আমি গুণের সূত্র নাম দিছি। তাহলে বা এখান থেকে কি লেখা যায়, সাইন থিটা সমান সমান অন ভাগ কোসেক থিটা। আর এখান থেকে কি আসবে, কোসেক যদি এই পাশে রাখি তাহলে কি লেখা যায়, কোসেক থিটা সমান সমান অন ভাগ সাইন থিটা। তাহলে দেখো গুণের দ্বিতীয় সূত্রটা আমরা শিখলাম। এই দ্বিতীয় সূত্রটাই আমরা একটু মনে রাখবো, যে সাইনের সাথে কোনটা মিলছে, কোসেক। তাহলে তৃতীয় সূত্রটা এখন কি তোমরা বলতে পারো? অবশ্যই বলতে পারো। কি হবে, যেহেতু সাইনের সাথে কোনটা গেছে তোমার, কোসেক, তাহলে এখন বাকি রয়েছে কি কজ আর সেক। তাহলে 3 নাম্বার গুণের সূত্র হয়েছে কি কস থিটা ইন্টু সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1। এখান থেকে যে আবার দুইটা লেখা যায়, কস থিটা ইকুয়াল টু অন ভাগ সেক থিটা, আবার কি লেখা যায়, সেক থিটা ইকুয়াল টু অন ভাগ কস থিটা। দেখো আমি যেভাবে আলোচনা করি তুমি সেভাবেই দেখো, সেভাবে খাতায় লেখো, সেভাবে একটু চিন্তা করো, দেখবে একদম সহজ হয়ে যায় এবং স্থায়ী হয় মনের ভিতরে। আমি 6টা অনুপাত আগে মুখস্থ করো, সাইন কস সেক কোসেক ট্যান কট। এরপরে তুমি মুখস্থ করো গুণের সূত্র কয়টি, কেন গুণের সূত্রের নাম দিয়েছি অবশ্যই বলছো, দুইটা অনুপাত গুণ অবস্থায় হইয়া তারপরে অন হয় ইকুয়াল টু। তাহলে এখন কোন কোন দুইটা অনুপাত একত্রে হবে, তাহলে 6টা থেকে 3 দুগুণে 6, তার মানে দুইটা মিললে 3টে হবে। এর জন্য বলা হয়েছে গুণের সূত্র কয়টি, 3টি। তাহলে 3টির কোনটা প্রথম দুইটা মনে রাখছি, শুধু টি এর দুইটা, ট্যান আর কট, সহজ হয়ে গেল। অনুপাত বাকি আছে কয়টা, 4টা। এই 4টার ভিতরে সাইন আর কোসেক এটা আমরা মুখস্থ রাখবো, কারণ এইটা আমার কাজে লাগবে। আমি মুখস্থ রাখছি কোনটা, তুমি এটা কিন্তু আমি জিজ্ঞেস করবো যে আমি সূত্র গুণের মুখস্থ করছি কোনটার সাথে কোনটা, সাইনের সাথে কোসেক, এটা মুখস্থ করছি, কারণ এটা আমি আবার পরবর্তীতে কাজে খাটাবো। এরপরে বাকি যে দুইটা
মানে বাকি রয়ে গেছে ওই দুইটা মিলাইয়া কজ আর কি সেক, তাহলে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যে বাকি দুইটা লেখা যায় এগুলোরে আবার সংখ্যা হিসেবে ধরবা না, কারণ এগুলোর আলোচনা আলাদা হবে। তুমি শুধু বলতে পারলেই হবে গুণের সূত্র কয়টি, অ্যান্সার করবা 3টি। আমার সাথে সাথে আমার এই অ্যান্সার করতে পারলেই তোমার ত্রিকোণমিতি সহজ হবে। তারপরে কোন অনুপাতের সাথে কোনটা মিলছে আমি জিজ্ঞেস করবো কোনটার সাথে কোনটা মিললে সূত্রটা হয়েছে। তুমি বলবা ট্যানের সাথে কট, আর কিছু বলার দরকার নাই, ট্যানের সাথে কট, তারপরে সাইনের সাথে কোসেক, ওই কোসেক সাইনের সাথে এটা মনে রাখছি। আর বাকি রয়েছে কয়টা তোমার, কজ আর সেক দুইটা, কজের সাথে সেক। তাহলে গুণের সূত্র 3টার মনে রাখছি আমরা একটা সাইনের সাথে কোসেক, আর টি এর দুইটা একসাথে, বাকি যে দুইটা আছে ওই দুইটা একসাথে। একদম সহজ কথা, এইভাবে চিন্তা করো, এইভাবে ভাবো, দেখো কত সহজ হয় তোমার। তাহলে গুণের সূত্র 3টা আমরা পারবো। আমি একটু গুণের সূত্র 3টা মুছে ফেলাই, এরপরে লিখবা যোগের সূত্র। তাহলে তোমরা লেখো সাথে সাথে যোগের সূত্র একটি, অনুপাত 6টা লেখা থাকুক, মুসলাম না। এখানে গুণের জায়গায় কি লিখবা এবার, যোগের সূত্র। আমি একটু আসি, এখানে কি লিখবা, যোগের সূত্র। এইবার যোগের সূত্র বললাম কয়টি, একটি। অনুপাত কিন্তু আমার 3টাই ছিল, সরি অনুপাত আমার কয়টা ছিল, 6টা। অনুপাত কিন্তু 6টাই আছে, কিন্তু এই 6টার মধ্যে থেকে 2টা অনুপাত মিললে একটা যোগের সূত্র হয়েছে। তাহলে যোগের সূত্র কয়টি, একটি। অবশ্যই এইভাবে মুখস্থ করবা। আমি জিজ্ঞেস করব, অঙ্ক করার সময় বলবো, অঙ্ক করার সময় এই কথাই ব্যবহার করব। এই কথা পারা থাকলে তুমি অঙ্ক সহজেই পারবা। তাহলে যোগের সূত্র কয়টি, একটি। এইবার আমরা আসি যোগের সূত্র একটা যেহেতু, তাহলে সেই একটা সূত্র আমি এখানে একই নাম্বার দিলাম, অসুবিধা নাই, 1 নাম্বার দিলাম, যেহেতু যোগের সূত্র একটাই লিখলাম এখানে নাম্বার। তাহলে যোগের সূত্র একটা কোন অনুপাতের সাথে কোন অনুপাত মিলবে। এবার আমরা আসি, এখানে তুমি মনে রাখছো গুণের কোনটা, সাইনের সাথে কি কোসেক। খুব সুন্দর করে দেখো, এটা কিন্তু আমি তোমার মুখস্থ রাখতে বলছি, টি এর দুইটা একসাথে, সাইনের সাথে কোসেক, বাকি দুইটা একত্রে। বাকি দুইটা মনে রাখা লাগে না, 6টার নামতে জানলে বাকি দুইটা এমনিতেই পারা যায়, ঠিক না? তাহলে আমার সাইনের সাথে কোসেক, কোসেকের দেখো এই যে শেষে কোসেকে কিন্তু 5টা অক্ষর, শেষের 2টা অক্ষর বাদ দেবা, সাইন থাকবে, আর কোসেকের 2টা অক্ষর বাদ দেবা, তাহলে হয় কি কস। তাহলে যোগে হবে কি সাইন হবে, তার মানে সাইন স্কয়ার থিটা, যোগের সূত্র যেহেতু বলছি তাহলে প্লাস দেবা, আর এখানে হবে কজ স্কয়ার থিটা। এখন তুমি ভাবতে পারো স্কয়ার দিলাম কেন, যোগ এবং বিয়োগের সূত্রে আমরা স্কয়ার দিয়ে শিখবো। এর পরের কথা আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। যখন আমি যোগের সূত্র শিখবা তখন আমি সাইনের উপরে স্কয়ার দেবো, কজের উপরে। আমি গুণে মুখস্থ রাখছিলাম সাইনের সাথে কোসেক, কোসেকের সাইনে যেহেতু 3টে অক্ষর আছে, লেটার আছে, তাহলে তুমি করবা কি ওই কোসেক থেকে একদম ওই ডান পাশ থেকে 2টা অক্ষর বাদ দিয়ে দেবা। বাদ দিলেই কিন্তু আমার কজ হয় না। তাহলে এই সাইন এবং কজ মিলিয়ে যোগের সূত্র একটা। একদম মনে রাখা সহজ না বন্ধুরা, অবশ্যই সহজ। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1। একদম সহজ কায়দায় দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় সাইন স্কয়ার থিটা, অবশ্যই জানো এখানে প্লাস আছে, ও পাশে যে কি হবে মাইনাস, তাহলে আগে 1 লিখবা, এখানে কি হবে মাইনাস কজ স্কয়ার থিটা। এখানে আর আমি বিস্তারিত কিছু বলতে চাই না। তারপর আমি যদি কজ স্কয়ারটা এখানে রাখি তাহলে কি হয়, কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কি, ইকুয়াল টু হবে আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, 6টা অনুপাতের যোগের সূত্র লাগছে কয়টা, 2টা, কি সাইন আর কস। তাহলে এখন আমার এই সাইন আর কস কিন্তু যোগে গেছে, আমি এখান থেকে মুছে দিলাম সাইন আর কস। আমি যোগের সূত্রটাও মুছে দেবো, দেখো আবার বুঝতে পারছো কিনা। যোগের সূত্র কয়টি, একটি। এটা আমি কিভাবে মনে রাখবো, গুণের আমি কি মনে রাখছি, সাইনের সাথে কোসেক, তাহলে কোসেকের ইসি বাদ দিছি, পরে কজ রয়েছে, তাহলে সাইনের সাথে আমি যেটা গুণে মুখস্থ করছি ওইটা দিয়েই আমি যোগেরটা তৈরি করছি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরপরে সাইন স্কয়ার বাম পাশে রাখছি, কজ নিয়ে গেছি, কজ স্কয়ার বাম সাইন নিয়ে গেছি, এটা তো কোনো বিষয় না, এটা তো আমরা এমনিতেই জানি। তাহলে তুমি মুখস্থ রাখবা কোনটার সাথে কোন অনুপাতের সাথে কোন অনুপাত মিললে যোগ হয়েছে, সাইনের সাথে কজ মিললে যোগ হয়েছে, সাইন স্কয়ার থিটা, আর যোগ হয়েছে মাঝখানে তো যোগ হবেই, যোগের সূত্র যেহেতু, তাহলে কোনো সমস্যা নাই, আর স্কয়ার হবে। তাহলে এইবার আমরা আসি বিয়োগের সূত্র। তাহলে এই যে সাইনে যে আমরা 2টা অনুপাত গেল সাইন আর কজ, এই সাইন কজ বাদে তোমার অনুপাত আছে কয়টা এখন, 4টা। কি আছে, সেক আছে, কোসেক আছে, ট্যান আছে, কট আছে। এই যে 4টা থেকে আবার আমার বিয়োগের সূত্র, তাহলে এইখানে লিখবা কি বিয়োগের সূত্র। তোমরা খাতায় লেখো তো, অবশ্যই লিখবা, এখানে লিখবা কি বিয়োগের সূত্র,
বিয়োগের সূত্র হয়েছে এইবার কয়টা, এবার হচ্ছে দুইটা। দুইটা কিভাবে আসছে, এখন আমার দেখো সাইন কস গেছে যোগে, বাকি আছে সেক কোসেক ট্যান কট, এই সাইডটা দিয়ে তোমার কি হয়েছে দুইটা মিললে একটা সূত্র হয়েছে বিয়োগের, আবার দুইটা মিললে একটা সূত্র হয়েছে। এইবার আমার জানতে হবে কোনটার সাথে কোনটা মিললে বিয়োগের সূত্র হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগের সূত্র দুইটা, আবার এখানে 1 নাম্বার দিলাম। এইবার আসো বিয়োগ, যোগে কিন্তু আমাদের এ প্লাস বিও যে কথা, আর এ মাইনাস কি বি, সরি বি প্লাস এও কি এক কথা, এ প্লাস বিও যে কথা, বি প্লাস এও কি এক কথা, ঠিক না? কারণ দুইটারই প্লাস সাইন। আর বিয়োগে কিন্তু এটা এক কথা না, এ মাইনাস বি আর বি মাইনাস এ কিন্তু এক না। তাহলে যেহেতু আমি নাম দিছি বিয়োগের সূত্র, অবশ্যই তোমার মনে রাখতে হবে কোন অনুপাতের সাথে কোন অনুপাত মিলছে, আর প্রথমে কোনটা বসবে, বিয়োগ দিয়ে কোনটা বসবে। কি পার্থক্য দুইটা বুঝতে পারছো? আগে জানতে হবে কোনটার সাথে কোনটা মিলছে। তাহলে অবশ্যই গুণে ছিল কি টি এর দুইটা একত্রে, মনে আছে? এইবার আর টি এর দুইটা একসাথে হবে না, এইবার টি এর একটা হবে, টি যাতে নাই তার একটা হবে। কি ঠিক আছে? এরপরে আমরা মিলাই যে কোনটার সাথে কোনটা হবে। তাহলে এখানে একদম সহজ বিষয়, কোসেকে সিও আছে, যাদের সাথে মিল থাকবে তারাই তো, তাদের সাথেই তো মিলাবো আমরা নাকি? তাহলে দেখো কোসেকে সিও আছে, কটেও সিও আছে, তাহলে একদম সহজ হয়ে গেল, কোসেকের সাথে কট হবে আর সেকের সাথে কি ট্যান। এখন কথা হয়েছে আমি কি আগে কট বিয়োগ কোসেক লাগবো না কোসেক বিয়োগ কট লাগবো, কারণ দুইটা তো আর এক কথা না। তার মনে রাখবা টি এরটা পরে বসবে, টি যেটা নাই সেটা আগে বসবে বিয়োগে। একদম সোজা হয়েছে। তাহলে তুমি ভাবো বিয়োগের সূত্র কয়টি? দুইটি। তাহলে প্রথমে কি বসবে, কোসেকে সিও আছে, তাহলে কোসেকে স্কয়ারের সাথে কি আসবে, কোসেকে স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত হইল 1। কি কঠিন লাগে? তাহলে কোসেক স্কয়ারের সাথে কট স্কয়ার। এখন এইখান থেকে আমরা একটু দুইটা ওই যে যোগে লেখছি গুণে লেখছি, দুইটা আমরা একটু লিখি। তাহলে কোসেক স্কয়ার যদি বাম পাশে রাখি, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এই কট স্কয়ার দিয়ে কি হবে প্লাস কট স্কয়ার থিটা। এখন আমরা যদি কট স্কয়ার রাখতে চাই, কিন্তু দেখছো এটা কিন্তু মাইনাসের আছে, কিন্তু আমরা তো প্লাস কট স্কয়ারের মান বাড়ি করব। তাহলে এইটা ওই পাশে নেবো, অনটা এই পাশে আনবো। এখান থেকে একটু খেয়াল করো যে কোসেক স্কয়ার থিটা এই প্লাস 1 এই পাশে আনো, মাইনাস 1 হবে, আর এই মাইনাস কট স্কয়ার ও পাশে যেয়ে কি হবে প্লাস কট স্কয়ার হবে। তাহলে আমি কট স্কয়ার থিটা সমান এইটা পাইলাম, কোসেক স্কয়ার থিটা সমান এইটা পেলাম। তাহলে বিয়োগের কয় সূত্র? দুইটা। তাহলে দুইটার কি কি মেলবে আমরা জানলাম, টি এর একটা মেলবে, টি যাতে নাই তার একটা মেলবে। তাহলে আবার কোনটার সাথে কোনটা মেলবে, টি এর কটের সিও আছে, কোসেকে সিও আছে, এই সিও মিলেই আমি বিয়োগে একটা নিলাম, আর বাকি যে দুইটা রয়েছে ওই দুইটা মিলে এই সূত্র। আবার বিয়োগে প্রথম বসবে কোনটা, পরে বসবে কোনটা, বিয়োগ চিহ্নের পরে প্রথমে বসবে টি যেটাই নাই সেইটা, পরে বসবে টি এরটা। তুমি যদি যখন পারবা বুঝবা, আমার কথায় তোমাকে শিখাইতে যাই অনেক কথা হয়, কিন্তু যখন তুমি শিখবা দেখবা অল্প কথা একদম এমনিতেই হয়ে যায়। তাহলে আমরা বিয়োগের বাকি সূত্রটা কি হবে অবশ্যই জানো, কোসেকের সাথে যখন কট গেছে এখন সেকের সাথে ট্যান আসবে, তাহলে এখান থেকে কি আসবে সেক স্কয়ার থিটা মাইনাস কি ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এখান থেকে বা সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ওইটার মতো ট্যান স্কয়ার থিটা। আর এখান থেকে কি করবা, এখান থেকে আবার তুমি এই যে ট্যান স্কয়ারটা ওই পাশে নিয়ে যাবা আর 1টা এই পাশে আনবা, তাহলে কি হবে সেক স্কয়ার থিটা মাইনাস 1, ট্যান স্কয়ার মাইনাস আছে যে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ট্যান স্কয়ার থিটা। তাহলে বিয়োগের সূত্র কয়টা? দুইটা আমরা শিখলাম। তাহলে কোন দুইটা, কোন কোন অনুপাত মিলাইয়া হবে, সাইন আর কস গেছে যোগে ওই দুইটা বাদ, বাকি সেক কোসেক ট্যান কট, কোনটার সাথে কোনটা মিলবে, প্রথমে কোনটা বসবে পরে কোনটা বসবে, মাঝখানে তো অবশ্যই বিয়োগ হবে, কারণ আমি এটার নাম দিছি বিয়োগের সূত্র। তাহলে বুঝতে পারছো, বিস্তারিত আলোচনা করছি আর আমি দ্বিতীয়বার আর বললাম না। তাহলে এরপরে লিখবা ভিন্ন সূত্র, আমি নাম দিছি, বইতে হয়তো আছে অনুপাতের সূত্র বা এটা, কিন্তু আমি নাম দিছি ভিন্ন। কারণ কি যোগ গুণও থাকবে না, যোগও থাকবে না, বিয়োগও থাকবে না, এর জন্য আমি নাম দিছি কি ভিন্ন সূত্র। ভিন্ন সূত্র হচ্ছে দুইটি, এখানে তোমরা লিখে নাও ভিন্ন সূত্র। ভিন্ন সূত্র কয়টি? দুইটি। আসি আমরা ভিন্ন সূত্র কয়টি? দুইটি। কেন ভিন্ন সূত্র? এটা আবার মনে রাখবা, টি এর যে দুইটা আছে ওই দুইটা মিলেই হয়েছে আমার ভিন্ন সূত্র, অর্থাৎ টি আছে ট্যানে আর কটে, তাহলে দুইটা যেহেতু ভিন্ন সূত্র আমি লিখি ট্যান থিটা সমান সমান, ট্যান থিটা সমান সমান। আর একটা হইবে তোমার 2 নম্বরে কি
কট থিটা সমান সমান, কারণ এই ট্যান এবং বাম পক্ষের এটার সাথে কোনো গুণও নাই, যোগও নাই, আর কি বিয়োগও নাই, এর জন্য আমি নাম দিচ্ছি ভিন্ন সূত্র। আমার নাম দেওয়া, তুমি যাতে সূত্রটা পারো সহজে এর জন্য। তাহলে ভিন্ন সূত্র কয়টি? দুইটি ট্যানের। তাহলে এই ট্যান থিটা সমান সমান কি জানি আমি সাইন থিটা বা কস থিটা। কট থিটায় কি জানি? এটার উল্টো, কস থিটা ভাগ সাইন থিটা। এখন দেখা যায় কি একই বিষয়, উপরে সাইন নিচে কস, অথবা উপরে কস নিচে সাইন, এটা কিন্তু ট্যান কট এলোমেলো হয়ে যায়, কোনটার সময় কোনটা হবে অঙ্ক করতে যাইয়ে বেশি সমস্যা থাকে এইখানে। তোমাদের যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানো, আর যারা নূতন তারা এখানে দেখা গেছে ট্যানের সময় কিনে বললো উপরে কস থিটা বা সাইন থিটা, এরকম আর হয়। এর জন্য সহজ কথা আমি একটু বলে দেই যে ট্যানের সাথে এন আছে, দেখছো, আর সাইনেও এন আছে। যখন ট্যান করবা তখন এনেরটা উপরে হবে, সাইন কস দিয়ে হবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ট্যানের সময় কি হবে? ট্যানে এন আছে, সাইনেও কি আছে তোমার এন আছে, তাহলে সাইন থিটা ভাগ তাহলে কস থিটা। আবার যদি উল্টো, তাহলে ট্যান পারলে কট উল্টোটা, অথবা কটেও মনে রাখতে পারো, কটে সিও আছে তাহলে কজে সিও আছে, সিওরটা উপরে নিচে সাইন। একদম সহজ না? মনে রাখার টেকনিক, এগুলো হচ্ছে নিজস্ব টেকনিক, তুমি মনে রাখবা, কখনোই তুমি ভুলবা না। তাহলে ট্যানে হবে কি? ট্যানে উপরে হবে এনেরটা সাইন, নিচে কস। কটে কি হবে? কটে হবে উপরে কজেরটা সিওরটা, কটে সিও আছে, তাহলে কস ভাগ সাইন। তাহলে ভিন্ন সূত্র কয়টা? দুইটা, ট্যান থিটা আর কট থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, আর কট থিটা সমান কস থিটা ভাগ কি সাইন থিটা। তাহলে আমরা শিখলাম কি গুণের সূত্র কয়টি? তিনটি, 6টা অনুপাত দিয়া। কার সাথে কি মিলছে? মিলছে আমাদের কিসের সাথে? সাইনের সাথে মিলছে। কি সাইনের সাথে মিলছে? আমরা শিখছি টি এর দুইটা একত্রে মিলেছি। 1 নাম্বার লিখছি কি ট্যান থিটা ইন্টু কট থিটা সমান সমান 1। এরপরে কি শিখছি? সাইনের সাথে কোসেক মুখস্থ করছি, বললাম না যে এটা মুখস্থ করবা, সাইনের সাথে কি কোসেক সবসময়ের জন্য মাথায় রাখবা। তাহলে এই একটা মাথায় রাখলে বাকি দুইটা কিন্তু তোমার লাগে না, টি এর দুইটা একসাথে আর বাকি আছে যে দুইটা একসাথে, ঠিক আছে। এরপরে যোগের সূত্রটা কিন্তু গুণের যেটা মুখস্থ রাখছি ওইটা দিয়ে আমি বলছি যোগের সূত্র একটি। তাহলে সাইনের সাথে সাইন থাকবে, সাইনের 3টে অক্ষর আছে, লেটার আছে, কোসেকে কিন্তু আছে 5টা, তার শেষের দুইটা বাদ দিলে থাকে কজ, তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। স্কয়ার বা স্কয়ার নাই, এটার বিস্তারিত আলোচনা আমি আবার করবো পরের। তাহলে এখন তুমি মনে রাখবা যোগ বিয়োগের সময় কিসের দিয়ে করবা? স্কয়ার দিয়ে করবা, মাঝখানে যোগ চিহ্ন, মাঝখানে কি বিয়োগ চিহ্ন। তাহলে যোগের সূত্রটা সাইনের সাথে কি কস, তাহলে বিয়োগে কিন্তু এই সাইন কস বাদ, বাকি আছে কি সেক কোসেক ট্যান কট, এই যে সেক কোসেক ট্যান কট। এখন বিয়োগেই যে এখানে বুঝেছি যোগে এ প্লাস বি লেখাও যা, বি প্লাস, ওখানে তুমি কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ারও লিখতে পারতা। কিন্তু বিয়োগে কিন্তু এ মাইনাস বি আর বি মাইনাস এ এক কথা না বলে আমি যে কোনোটা আগে লিখে দিলাম। এইখানে মাথায় রাখতে হবে আমি প্রথমে কোনটা লিখবো, তারপরে বিয়োগ দিয়ে কোনটা লিখবো, আর কোনটার সাথে কোনটা মিলবে। এটা আগেই বলছি, গুণে যেহেতু টি এর দুইটা একসাথে হয়েছে, কিন্তু বিয়োগে কিন্তু টি এর দুইটা একসাথে হবে না। বিয়োগে কি টি এর একটা, টি যাতে নাই একটা। এখন এদের মধ্যে আবার কোনটার সাথে কোনটা মিলবে? একদম সহজ, সিওর সাথে কোসেকের সাথে সিও আছে, কটের সাথে সিও আছে, তাহলে এই কোসেকের সাথে কট মিলবে। এখন আমি আগে কোনটা বসাবো? ওই টি যেটা নাই সেটা আগে বসাবো, টি এরটা পরে বসাবো, একটু মাথায় রাখবা, চিন্তা করবা। তাহলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওইখান থেকে আমি আবার কোসেক স্কয়ার কট স্কয়ার নিয়ে গেছি, প্লাস হয়ে গেছে, আর কট স্কয়ারটা ওই পাশে নিয়ে অনটা এই পাশে আনছি, তার মানে আমি কোসেক স্কয়ারেরও মান পাইলাম, কট স্কয়ারেরও মান পাইলাম। আর বাকি আছে কি সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল টু 1, ওইখান থেকে আরো দুইটা তৈরি করছি। এরপরে আমরা শিখছি ভিন্ন সূত্র দুইটা। ভিন্ন সূত্র দুইটা হচ্ছে টি এর দিয়া, ট্যান থিটা সমান সমান সাইন থিটা ভাগ কস থিটা, আর কট থিটা সমান সমান হচ্ছে কস থিটা ভাগ সাইন থিটা। তাহলে ট্যানের সময় এন আছে এনে, তাহলে ওই সাইনেও এন আছে, তাহলে সাইন উপরে হবে, কস কোথায় হবে? নিচে হবে। কটে আবার মনে রাখতে পারো কস সিও আছে, কটে সিও আছে, কজও সিও আছে, কস থিটা উপরে সাইন থিটার নিচে। তাহলে আমার মনে হয় না যে তোমার এই ভিন্ন সূত্রে তোমার এই যে কোনটা উপরে কোনটা নিচে আর ভুল হবে, কখনই ভুল হওয়ার কথা না। তাহলে এখন বিষয়টা হয়েছে যে ত্রিকোণমিতির আরেকটু সূত্র আছে, আমি যদি একবারে আলোচনা করি তাহলে খুব কঠিন হয়ে পড়বে, ভিডিও অনেক বড় হবে, একসাথে দেখতে যাইয়ে তোমার কাছে কি কঠিন মনে হবে, একবারে অনেক টাইম দেখতে ভালো লাগবে না। কিন্তু আমার মূল উদ্দেশ্য হয়েছে ত্রিকোণমিতিটা একদম তোমার ক্লিয়ার করে দেওয়া তোমাকে, যাতে তোমাদের ক্লিয়ার হয়। এর জন্য আমি আর ভিডিও আর বড় করব না, এখানে শেষ করব। আমি আজকের কি শিখলাম এই ক্লাসে সেটা আবার একটু আলোচনা করব, আর তুমি বাসায় কিভাবে আমার এই কথা থেকে শিক্ষা রিভিশন দেবা, কি মাথায় রাখবা, তোমাকে আমি কি প্রশ্ন করব, অঙ্ক যখন করাইতে যাব তখন দেখবা আমার এই কথা দিয়ে কিন্তু আমি জিজ্ঞেস করব, তখন তোমার যদি না থাকে মাথায় তাহলে কিন্তু তুমি আমার অঙ্ক ভালো বুঝবা না,
ঠিকমতো প্রয়োগ করতে পারবে না। কিভাবে সূত্র প্রয়োগ করব অঙ্ক দেখার সাথে সাথে একদম সহজ হয়ে যাবে অঙ্ক, আশা করি। তাহলে আমি একটু রিভিশন দেই। আমরা এখানে শিখছি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আগে শিখছি যে ত্রিকোণমিতি মানে তিনটা কোণের পরিমাপ, ত্রিকোণ মানে তিনটা কোণ পরিমাপ। এটার ইংরেজি শব্দ মানে মেইন বই পড়বা, আমরা যদি নৈর্ব্যক্তিক পড়াইতে যাই আলোচনা করি, কখনো সৃজনশীল পড়াইতে গেলে তখন আলোচনা করব। তাহলে আমরা আপাতত শিখলাম তিনটা কোণ থাকে কার? ত্রিভুজের। কোন ত্রিভুজের? ওই যে মনে আছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুইটা কি সূক্ষ্মকোণ। তাহলে সমকোণ বাদে বাকি যে দুইটা সূক্ষ্মকোণ, ওই দুইটার একটাকে আমরা থিটা ধরবো। যে কোনো একটা মান তো থাকবে, হয় 30 ডিগ্রি নাইলে 60 ডিগ্রি। তাহলে ওই একটা যদি আমরা থিটা ধরি, কোণ ধরি, ওইটার অনুসারে আমাদের এখন ত্রিকোণমিতির আলোচনা। তাহলে থিটা হইছে কার কার মধ্যবর্তী কোণ? ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী কোণ। এটা মাথায় রাখবা। ভূমি বলতে বুঝাবে সন্নিহিত বাহু, আর অতিভুজ তো অতিভুজ, লম্ব বলতে বুঝাবে বিপরীত বাহু, ওই কোণটার বিপরীতের বাহু। এখন আমরা এখান থেকে আমরা দেখলাম সমকোণী ত্রিভুজের তিনটা বাহু। অনুপাত জিনিসটা একটু দেখাইলাম তোমাদের, অনুপাত কি অবশ্যই বুঝতে পারছো। তারপর তিনটা বাহু দিয়ে আমরা কয়টা অনুপাত তৈরি করলাম? 6টা। ওই 6টা অনুপাতের নামই হয়েছে সাইন কস, সেক কোসেক, ট্যান কট। তাহলে সাইন থিটা কস, এইটা দিয়ে আমরা এই সূত্র শিখছি, যোগের সূত্র, তারপরে কি প্রথমে গুণের সূত্র, 6টা অনুপাত দিয়ে 3টা, যোগের সূত্র 1টা, বিয়োগের সূত্র 2টা, ভিন্ন সূত্র 2টা। আমি এই আলোচনা করছি। এরপরে আরও ব্যাপক আলোচনা আছে, সূত্র সংক্রান্ত আরও যত আলোচনা আছে সব আমি একটা ক্লাসে শেষ করব। আমার 2টা ক্লাস হবে শুধু সূত্রের। সূত্র ভালো শিখলে অঙ্ক আমরা এমনিতেই পারবো, শুধু একটু বলে দেব। যদি যোগ বিয়োগ ঠিকঠাক মতো পারো তাহলে অবশ্যই অঙ্ক তুমি পারবা নিচের ক্লাসের। আর যদি নিচের ক্লাসের যোগ বিয়োগ না পারো তাতেও সমস্যা নাই, কারণ নিচের সব অধ্যায়ের সব অঙ্কই আমার এই চ্যানেলে থাকবে, তুমি সেইগুলো দেখবা, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তাহলে তুমি লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটা কি করবে? সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে পরবর্তী আমার ভিডিওগুলো কি হবে? তোমার কাছে চলে যাবে নোটিফিকেশনে, নাকি? তাহলে এখন বিষয়টা হয়েছে যে ভালো লাগাটা হইলে তোমার ব্যাপার, ঠিক না? যে তুমি মনোযোগের সহিত দেখছো কিনা, মনোযোগের সহিত দেখবা, তারপরে বুঝবা যে কেমন লাগছে। তাহলে ধন্যবাদ সবাইকে।